আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে নবনিযুক্ত অর্থনীতিবিদের দ্বিতীয় ক্লাস, দুইটা ক্লাস হয়ে গেছে দ্বিতীয় বিষয়। আচ্ছা, এখন দেখো যে সাইকেলের অর্থনীতিগুলো তো এখানে বেশ কিছু এমসিকিউ আসে, হ্যাঁ, যেমন দ্বিতীয় লাইন সাইকাস সার্সিনারিস এর স্ফীত কন্দ মানে কাণ্ড আর কি বীজ হতে এক প্রকার বার্লিন বার্লিন চিহ্ন সাবু বা বার্লিন খায় যেটা হ্যাঁ সাইকাস রিভো নিউট্রাল এই যে অর্থনীতি করছে তবে সাইকাস রিভোটা না এটা সাত রিভোটা এর বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। সাইকাস ব্যাকটেরিয়াটা কচি পাতা উদ্ভিদের কচি পাতা আর হচ্ছে কচি পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়। কোনো কোনো প্রজাতির বীজ হতে সাবু ও কাণ্ডের মজ্জা হতে মদ তৈরি হয়। সাইকাস সার্সিনারিস প্রজাতির কচি পাতা পাকস্থলী পীড়া ও চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। সর্বশেষ হলো যে সাইকাসের স্ত্রীণ অনেকটা দেখতে খোলা তোলা সাপের মতো সর্বমণি নামে এগুলো বৃদ্ধি পায় ওষুধ হিসেবে। এটুকু এমসিকিউর জন্যই সাধারণত এটা সৃজনশীল হিসেবে দেয় না। হ্যাঁ, এবার দেখো আবৃত্তি উদ্ভিদ, এখান থেকে প্রচুর অ্যাডমিশনে কোশ্চিন হয়। আবৃত্তি উদ্ভিদের আর্গোনিয়াম কি স্যার? আবৃত্তি উদ্ভিদ তাকে বলে, হ্যাঁ কোনটা বলো? আর্গোনিয়াম তো আগে আলোচনা হয়েছে, বলে গেছো? আমি তো আগে 2 নম্বর ক্লাস পেলাম। কতদিন পড়নি? আমি ক্লাস পড়ি। আচ্ছা, আর্গোনিয়াম দেখো, আর্গোনিয়াম সাধারণভাবে মনে রাখবো এটা হলো স্ত্রী জন্মাঙ্গ, কিন্তু বাস্তবতা হলো আর্কিং। এই যে আর্কি আছে না, এই আর্কিং মানে হলো প্রাচীন আর এই যে গোনিয়াম আছে না, বোনাস থেকে বোনাস মানে হলো জন্মাঙ্গ, বোনাস মানে জন্মাঙ্গ। এখন এর নাম প্রাচীন জন্মাঙ্গ, স্ত্রী জন্মাঙ্গ কেন হলো? প্রাচীন স্ত্রী জন্মাঙ্গ কেন হয়েছে? কারণ আগে যে স্ত্রী জন্মাঙ্গ ছিল আর এখন যেগুলো আছে, যেমন বড় বড় উদ্ভিদে আমজাম কাঁঠালে যে স্ত্রী জন্মাঙ্গ আছে, স্ত্রী কিশোর বলি যেটা, সেটা দেখতে কিন্তু অনেক সুন্দর, মানে অনেক ঠিকঠাক যে এরকম দেখতে। আগে এটা পরে বলে দিই। এটা তো যেটা প্রশ্নগুলো সেটা আগে শিখে নিয়ে তারপর আগে একটা না শিখে আবার আরেকটা তুলে দিলে হবে। খালি প্রশ্ন করলে কাজ হবে? প্রশ্ন না, প্রশ্ন করছি না এর জন্য। হ্যাঁ, খাবে বলো এটা করেছি তো না পড়লে তো কোথায় যাবে? হ্যাঁ, এটা তো বাস্তব দেখছো, এটা হলো আর্কিং উদ্ভিদ আর এটা হলো স্ত্রী কিশোর, তাহলে পার্থক্য আছে না? এইটা হলো কত বড় সড়ো এবং ভিতরে কত জিনিসপত্র আছে, আর এটার ভিতরে তেমন কিছু নাই। মাল মশলা নাই। হ্যাঁ, মাল মশলা নাই, তাহলে এটা প্রাচীন আগেকার। ঠিক আছে, বিনা মানে পত্রক, একটা যৌগিক পাতা, এটা হলো যৌগিক পাতা, এটা যৌগিক পাতা। হ্যাঁ, এই যে যৌগিক পাতা, এই যৌগিক পাতার এক একটা পাতাকে বলে বিনা। যৌগিক পাতার এক একটা পাতাকে কি বলে? বিনা। বলো, সুমনের কোশ্চেন আগে শুনে নি, কারণ হচ্ছে যে অনেক পরে আসছে। হ্যাঁ বলো সুমন, আর কি কি দরকার নাই। আর নাই? দরকার নাই। আচ্ছা, নাহলে কাছে যারা কাছ থেকে প্রশ্নগুলো নিবা। হ্যাঁ, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এবার আবৃত্তি উদ্ভিদটা অ্যাঞ্জিওস্পার্ম। তো তোমরা তো আগেই জানো অ্যাঞ্জিওস মানে আবরণ বা পোশাক, অ্যাঞ্জিওস মানে আবরণ বা পোশাক, স্পার্ম মানে বীজ, যে সমস্ত বীজের বাইরে আবরণ আছে, পোশাক আছে, যেমন ধরো আমজাম কাঁঠাল, এদের বীজের বাইরে তো ফলের অংশ আছে, তার মানে পোশাক আছে, তাহলে এটা হলো আবৃত্তি উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম। দেখো আবৃত্তি উদ্ভিদ কাকে বলে? ময়মনসিংহ 23 সালে আসছে কয়েকজন, এই যে ময়মনসিংহ 23 সালে, তার মানে এটা করতে হবে। অনেক সময় দেখা যায় যে তুমি কোনো দরকার জানা তো আসবে না, দেখা গেলো ওটাই দিয়ে দিচ্ছে, তখন তুমি 1 মার্ক ছুটে গেল, এই 1 মার্কটা ছুটে যাওয়া করতে হবে, তাই না? এই জন্যে এটা দেখো বোর্ড পরীক্ষায় আসছে ময়মনসিংহ 23 সালে, যেসব উদ্ভিদের ফল হয় বীজ ফলের অভ্যন্তরে থাকে, সেটা হলো আবৃত্তি। এটুকু করতে হবে। তারপরে দেখো এরপরে
আবৃত্তি উদ্ভিদের বৈশিষ্ট্য উপরের যে প্যারা গোটাটাই এমসিকিউ, যে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম আবৃত্তি উদ্ভিদ এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত গোটাটাই হলো এমসিকিউ। আবৃত্তি উদ্ভিদের যে বৈশিষ্ট্য আছে না, তার উপরের যে প্যারাটা, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম আবৃত্তি উদ্ভিদ এখান থেকে বাংলাদেশ শেষ পর্যন্ত। আচ্ছা, এখানে বোঝার তো কিছু না, এইগুলো আলোচনা করলাম না। এবার দেখো আবৃত্তি উদ্ভিদের, হ্যাঁ বলো, পৃথিবীটা বাংলাদেশ না না বাংলাদেশে কি ওই প্রথমটা পৃথিবীর কথা বলছে, প্রথমটা পরের কথা বলছে বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃত্তি। প্রথমটা হলো গোটা পৃথিবীর কথা বলছে, তারপরে পরে বলছে বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃত্তি। হ্যাঁ, আবৃত্তি উদ্ভিদের বৈশিষ্ট্য এমসিকিউর জন্য 1 নম্বর পয়েন্ট 8, 9, 12। 1 নম্বর পয়েন্ট 8, 9, 12। এরপরে দেখো যে আবৃত্তি উদ্ভিদের জিনিসের ঘটে বলতে কি হয়ে আচ্ছা মানে দুইবার তো ইয়া ঘটে, তো কোন জায়গায় ঘটে? দেখো তাহলে দেখো, তাও কিন্তু জীবনের পড়াশোনার প্রতি ভালোবাসা বাড়ছে। হ্যাঁ, তাও সুস্থ করার অর্থ হলো পড়াশোনার প্রতি ভালোবাসা বাড়ছে। ও একটা করে ওয়ার্ড বুঝে কথাটাই বলছে, পরে নিবনি আমরা জিজ্ঞাসা করছে কারণ এই আপনার 7 নম্বর অধ্যায় ওটাই নোট করা আছে আমার সাথে। হ্যাঁ, আচ্ছা না কি না জিনিসটা তো পড়লেই করা যাবে, প্রত্যেকটা কথা তুমি না বলো এগুলো প্রশ্ন করে না। যে আসলে দেখছি সবটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, যেন পড়ানো ধরে কিন্তু ইয়ে করতে হবে, হ্যাঁ, যে পড়া কিন্তু বলবো না স্যার, বলবো না। ওই তো পড়ে আসছে কোশ্চেন করে ওই পড়া হ্যাঁ, হ্যাঁ। ওই আমি কিন্তু সমস্যা হলো বলো। প্রশ্ন করতে ভালোবাসছে কিন্তু উত্তর শুনতে চাচ্ছে না। ও দেখ না দরকার নেই স্যার, আর দরকার না, আর প্রশ্ন করবো না। না, প্রশ্ন তুমি 1000টা করবা, ফোন করে না বলবা। পড়াটা বললে ব্যবস্থা খারাপ হয়ে যাবে। দেখো যে দিনিশের নামকরণ কেন হলো, একই সময় যদি কেউ দুইটা বিয়ে করে একই দিনে, তাহলে কি ওটা হলো দিনিশের। এখন সুমন যদি তাসিম দ্বারা করে আবার আরেকজনকে করে একই স্যার, দিনে, এই নামটা কি কি হয়েছে? বলা যায় না তোমার বড় নাম তাসিম দ্বারা হতে পারে। দেখো তাহলে এখানে যে দুইটা পুঙ্গামিট থাকে, এর একটা হলো প্রধান নির্মাণের সাথে মিলন হয় এবং আরেকটা হলো সেকেন্ডারি বা গৌণ নির্মাণের সাথে মিলন হয়। একসাথে দুইটা নিষেধ হচ্ছে, তো তাই এর নাম দিনিশ। বুঝা গেল? কোশ্চেন থাকলে বলো, সবার রিভিশন হয়ে যাচ্ছে, সমস্যা নেই, সবার রিভিশন হয়ে যাচ্ছে। কারণ মুখ দিয়ে মানে কান দিয়ে শুনলে ওটা মাথায় বেশি থাকে পড়ার থেকে। ওই জন্য তুমি যত প্রশ্ন করো তত সবার উপকার হবে। সমস্যা সুতরাং প্লাজেলা বিহীন বলে। নেই। কি প্লাজেলা বিহীন তো ফ্লাজেলা মানে কি? এই দিকে কার কার মনে আছে ফ্লাজেলা মানে কি বলতে? পড়েছেন এটাকে ধরে নেবেন। বলতো ফ্লাজেলা এর বাংলা লেজে হ্যাঁ, এর বাংলা কি বলতো? না, ফ্লাজেলা মানে চাবুক। ফ্লাজেলা থেকে আসছে একটা সুতাবদ্ধ গঠন। এটাকে যদি বিশ্লেষণ করা তাহলে এরকম লিখতে পারবে, এটাকে এরকম লিখবে। প্লাজেলা এই যে আসলে দেখতে চাবুক, চাকরিটা হাইড্রাইটে ছিল। হ্যাঁ আরে তাহলে এই যে চাবুকের মতো, এই জন্য এর নাম হচ্ছে ফ্লাজেলাম। বহু বচনে ফ্লাজেলা। আম মানে এক বচন, যে আম থাকলে এক বচন, যেমন ব্যাকটেরিয়াম, আম এক বচন। এটা হচ্ছে মাথায় রাখতে হবে। পরীক্ষায় আসলো আদর্শ ব্যাকটেরিয়া গঠন, তুমি ছবি আঁকার পরে লিখলে যে ব্যাকটেরিয়া, তো ভুল করে দিবে। তাহলে লিখবে ব্যাকটেরিয়াম এক বচন। হ্যাঁ, তাহলে ফ্লাজেলাম এক বচন, ফ্লাজেলা বহু বচন। ফ্লাজেলা মানে চাবুক, দেখতে চাবুকের মতো। প্লাজেলা বিহীন ও তাহলে চাবুক নাই, নাই। আচ্ছা দেখো, আপনি যদি বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর পয়েন্ট 8, 9, 12। 1, 8, 9, 12। আচ্ছা দেখো এর মধ্যে না বোঝার মধ্যে কি কি আছে? স্প্রোফাইট, উদ্ভিদ স্প্রোফাইট বা রেণুধর। অর্থাৎ হলো যে মনে রাখবা যে স্পোর আর স্প্রোফাইট, স্পোরের বহু বচন হলো স্প্রোফাইট। স্প্রোফাইট সবসময় ডিপ্লয়েড হয়, স্প্রোফাইট সবসময় ডিপ্লয়েড হয়। আর যদি বলি গ্যামিটোফাইট, এরা সবসময় হ্যাপ্লয়েড হয়। তো আবৃত্তি উদ্ভিদ যারা সবাই হলো ডিপ্লয়েড, আবৃত্তি উদ্ভিদ যারা সবাই ডিপ্লয়েড। নরওয়ে যে বলছে থাকতে হ্যাঁ, এখন দেখো
এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে পুষ্পক এবং ভাস্কুলার টিস্যু সম্মিলিত। ভাস্কুলার মানে কি মনে আছে? ভাস্কুলার মানে ভাস্কুলার হ্যাঁ, ভাস্কুলার মানে কি বলো তো? হ্যাঁ, বলো তাহলে কি বলো? ভাস্কুলার মানে পরিবহন করা। ভাস্কুলার মানে পরিবহন করা। ওই যে ডাইলেক্ট থাকে না, ওইটা পরিবহন করা, যারা পরিবহন করে তাদেরকে ভাস্কুলার বলা হয়। হ্যাঁ, আচ্ছা। এরপরে হলো 9 নম্বরে না বুঝতে পারো, বীজে একটি বা দুইটি বীজপত্র থাকে। মানে বীজে একটি বা দুইটি বীজপত্র থাকা বলতে এরকম বোঝায় যে ফুল যখন হয় তখন দেখা যায় যে এরকম একটা গঠন হয়। এই যে অংশটা এটা হলো বীজপত্র। মানে যেমন ধরো বীজটা আরেকটা খুব ভালো বুঝতে পারবা যে আমের যে আঠি আছে না, সাদা যে অংশটা আছে ওটা তো ভাঙো তাহলে মানে দুটা আলাদা হয়ে যাবে। তাই বীজকে আলাদা করলে দুটা আলাদা পার্ট পাওয়া যায়। ওই দুটা আলাদা পার্ট ওটা হলো বীজপত্র। বাহ্যিকভাবে কিভাবে বুঝবা যে এটা এটা দ্বিবীজপত্রী? বলে রাখবা যাদের শাখা প্রশাখা হয় তারা দ্বিবীজপত্রী, যাদের শাখা প্রশাখা হয় আর সরিষা এগুলো হলো যে একদিকে। বুঝতে পারছো? তাহলে ওইভাবে মুখস্থ করার দরকার নাই, তুমি খালি লজিকটা মনে রাখবা যে যদি কারো শাখা প্রশাখা হয় তাহলে দ্বিবীজপত্রী, আর যদি কোনো শাখা প্রশাখা না হয় তাহলে এখন নারিকেল শাখা প্রশাখা আছে নাই? সরিষার শাখা প্রশাখা আছে না? আছে। তো দ্বিবীজপত্রী। পোশাকা আছে তারা কি বলেন না? হ্যাঁ, যারা আছে তারা যাদের থাকবে তারা হলো দ্বিবীজপত্রী, যাদের থাকবে না তারা হলো একবীজপত্রী। লজিক দিয়ে মনে রাখবে। হ্যাঁ, ছোট বড় দিয়ে না, ছোট গাছ বলে যে একবীজপত্রী হবে এরকম না। যদি শাখা প্রশাখা থাকে যেমন কাঁচামরিচ ছোট গাছ কিন্তু শাখা প্রশাখা আছে তাহলে দ্বিবীজপত্রী। বুঝতে পারছো? যাদের এই হলো শাখা প্রশাখা থাকবে তারা দ্বিবীজপত্রী, যাদের থাকবে না তারা একবীজপত্রী। কাঁঠাল জানি নাই তো, কাঁঠাল পাতা হবে পাতা। কাঁঠাল কাঁঠালের শাখা প্রশাখা আছে যে কত শাখা প্রশাখা আছে। তাও জানি না, এত ভালো না স্যার। এই কাঁঠাল তুমি দেখো নি? জাতীয় ফল যদি কোন দিক থেকে কোন দিকে হয়ে যাবে। হ্যাঁ, পড়ো। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এবার হচ্ছে সুস্পষ্ট যৌনক্রম বিদ্যমান। যৌনক্রম মানে কি? যৌন মানে বংশক্রম মানে পর্যায়ক্রমে। কোনো জীবে যদি একবার ডিপ্লয়েড দশা আর একবার হ্যাপ্লয়েড দশা পর্যায়ক্রমে আবর্তন হয়, যেমন আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে শরীরে আমরা ডিপ্লয়েড, আমাদের কিন্তু শুক্র নিবন্ধন হ্যাপ্লয়েড, তাই না? আবার নিজের আবার ডিপ্লয়েড হয়ে যায়, তাই না? তাহলে এরা হলো যে যৌনক্রমটা এরকম যে একবার হ্যাপ্লয়েড একবার ডিপ্লয়েড হয়। কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে ওদের কিন্তু যৌনক্রম নাই, হ্যাপ্লয়েড উদ্ভিদ সারা জীবন হ্যাপ্লয়েডই। হ্যাঁ হ্যাঁ, এইগুলো। এখন দেখো আবৃত্তির সংখ্যা ও বিস্তৃতির এখানে এটা এমসিকিউর জন্য মনে রাখবা যে 2,87,000 পৃথিবীর মানে আবৃত্তির সংখ্যা। তুন্দ্রা থেকে মরুময় প্রায় সকল পরিবেশ। তুন্দ্রা কি? তুন্দ্রা হচ্ছে তুন্দ্রার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এটাকে বলছি কি -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে সর্বোচ্চ 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আবহাওয়া যেখানে থাকে আর কি, সেটাকে তুন্দা বলা হয়। তো তুন্দা যদিও রাশিয়ান ভাষা, এর বাংলা উঁচুভূমি। রাশিয়াতে যে বড় বড় পাহাড়ি অঞ্চল আছে ওইখানে তাপমাত্রা হচ্ছে 10 মাস হলো থাকে -5-এর নিচে। আর 2 মাস হলো 10 ডিগ্রি পর্যন্ত হয়। এটা কি রাশিয়ায়? রাশিয়া তুন্দা অঞ্চলে আর কি এরকম, বুঝছো? তবে রাশিয়ার সাইবেরিয়াতে তো আরো বেশি, ওখানে তো -30 ইটালিতে এটা। হ্যাঁ, ইটালিতে ইটালিতে কিছু কিছু জায়গাতে তুষারপাত পড়ে, ঠান্ডা বা শীত প্রধানের জন্য। হ্যাঁ হ্যাঁ, তো ও তো সেই খালি এই পরীক্ষাটা হয়ে গেলেই ও ইয়েতে ওই ইংল্যান্ডের মেডিকেলে ভর্তি করাই দেবে বলে দিচ্ছে পরে বৃষ্টি। দেখো পার্থক্যটা সৃজনশীলের জন্য আসছে কিন্তু পরীক্ষায়। হ্যাঁ, নবনির্মিত উদ্ভিদ আর আবৃত্তির মধ্যে পার্থক্য দেখো। দিনাজপুর, সিরাজপুর, যশোর 18 সালে আসছে। দেখো ও হয়ে যাবে, এরপরে দেখতে বই। হ্যাঁ, এই পার্থক্যটা
কোন কোন বোর্ডে আসছে দেখো, দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড। ঢাকা, দিনাজপুর, সিলেট, যশোর 18 সালে গয়ের জন্য আসছে, 18 সালে গয়ের জন্য আসছে। আর দিনাজপুর তো আবার 23 সালে আসছে গয়ের জন্য। তাহলে এটা করতে হবে। তবে পার্থক্য মানে 6টা দিলেই গয়ের জন্য যথেষ্ট, 6টা দিলে গয়ের জন্য যথেষ্ট। অ্যাড্রেনাল বলতে মানে যে অ্যাড্রেনাল, রেনালের কাছে থাকে যে গ্রন্থি, মানে টিকের কোন জায়গায় থাকে, এরকম জায়গায় একটা গ্রন্থি থাকে। এই গ্রন্থির নাম হলো অ্যাড্রেনাল। অ্যাড্রেনাল মানে টিকের কাছে থাকা গ্রন্থি, অ্যাড্রেনাল মানে টিকের কাছে থাকা গ্রন্থি। আচ্ছা, পার্থক্যের মধ্যে মনে হয় না যে কোনো সমস্যা থাকবে, তাই না? দিন হিসেব তো আগেই জেনেছো, আর কিন্তু নিয়ে তো আগে জানলাম, তাই না? কাজে এটা আমি আলোচনা করছি না, মানে তাদের আলোচনা যেগুলো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো উদ্ভিদের অর্থনীতি বলতে এটা লাগবে না, তবে হচ্ছে এইটা লাগবে উদ্ভিদের গোত্র পরিচিতি 4th নম্বর লাইন, যেটা যে তৃতীয় দিকে দেখো, ডক্টর আর্থার কুইনকুইস্ট সকল আবৃত্তি উদ্ভিদকে 380 গোত্রে অন্তর্ভুক্ত করেছেন। এর মধ্যে দ্বিবীজপত্রী উদ্ভিদ গোত্র 315, একবীজপত্রী উদ্ভিদ হলো 65। তাহলে এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো এগুলো না, সাল লাগবে না। হ্যাঁ, দেখো অ্যাডমিশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। নিম্নের কোনটি হার বা বিরূপ, নিম্নের কোনটি আন্ডার থার, এগুলো বুঝতে হবে। হ্যাঁ, হার বলতে মনে রাখবা, ভুলে গেলে দেখো যে হার পরীক্ষায় কিন্তু অ্যাডমিশনে বিশেষ করে এটা আসে। কীভাবে আসে? যে নিম্নের হার পয়েন্ট, নিম্নের কোনটি বেশিরভাগ ইংরেজিতে আসে, বাংলাটা কম আসে, বুঝছো? তো হার মনে রাখবা হাবাগোবা, হাবাগোবা মনে রাখবে, মনে থাকবে। হ্যাঁ, হাবাগোবা মানে নরম সরম হাবাগোবা বলে না, আমরা নরম সরম হাবাগোবা ছেলে, নরম সরম হাবাগোবা মেয়ে, এরকম বলে না, তাই না? হ্যাঁ, তো তাহলে হচ্ছে যে হার, তাহলে দেখো ধান কি, ধানের কি মানে শক্তিশালী না, গম শক্তিশালী না, তাই না? না, ওটা তো ইয়ে না, ওটা তো হার্বের মধ্যে পড়লো না, বাস ওটা তো শক্ত, যে কিন্তু ছোট মানে পিচি থাকা অবস্থায়, পিচি থাকা ওটা ভিন্ন কথা। তুমি এখন হচ্ছে এক মাসের বাচ্চা, জানার বিষয় আর শোনাবে না স্যার, সামনে মানে ওই হয়তো ডাক্তার যারা অনেকক্ষণ কথা বলার কথা ছিল, কোন কথা বলছে কারণ ও বেশি কথা বলে, ভালো লাগে না। আচ্ছা, দেখো
তাহলে হচ্ছে খানগম ক্ষেত্র দুর্বাঘাস, এগুলো কি শক্ত? দুর্বাঘাস কি শক্ত না, তাই না? আরও আছে কিন্তু, যেমন ধরো বাঁধাকপি, ফুলকপি, এগুলো কিন্তু সফট, এরা সবাই খায়। বাঁধাকপি, ফুলকপি আছে না, কচু, এটাও তাই। ভুট্টা শক্ত, ভুট্টা শক্ত হয়। ওই আমি ঘরটা গলিতে আমি শুয়ে পড়ে হ্যাঁ, উঠে না যে রস হয় না। দেখো এবার দেখো আগে সার্ভটা বলবো, তারপর আন্ডার সার্ভ বলবো। দেখো সার্ভ আর আন্ডার সার্ভ বলবো। তো সার্ভ লেখার সময় আমরা তার SHURV লিখছি, সার্ভ বা গুল্ম। তাহলে এখানে যেহেতু তালিবস্যা সার্ভ লিখছি, তার মানে তালিবস্যাতে শব্দ হয়, এটা মনে রাখবো। তালিবস্যাতে শব্দ হয়, এভাবে মনে রাখবো যে সার্ভ মানে তালিবস্যাতে মানে শব্দ। তাহলে এটা হলো শক্ত হবে। তাহলে একক গুড়িবিহীন ঝোল জাতীয় মাঝারি ধরনের কাষ্ঠল উদ্ভিদ, যেমন দেখো এরা মাঝারি ধরনের হবে, রঙ্গন, জবা, গোলাপ, দেখো শক্ত কিন্তু, তাই না? আরেকটা জিনিস মনে রাখবা, শক্ত হবে এবং খুব ঝাঁকড়া হবে, প্রচণ্ড পরিমাণে শাকরস্য হবে, খুব বেশি শাকরস্য হয় এই সার জাতীয় গাছ। ঝোপঝাড় বলা হয়, সার মানে আসলে ঝোপঝাড়। হ্যাঁ, আন্ডার সাপ আবার কি, মানে বড় বড় সার্ভের দিকে একটু নিচে। হ্যাঁ, বড় বড় সার্ভের দিকে একটু নিচে। যেমন দেখো কালকা সন্ধ্যা, দাঁত মর্দন, কালো সুন্দর দাঁত, কালকা সন্ধ্যা, কালো সন্ধ্যা, হ্যাঁ এটা ছন্দ নেই। আচ্ছা, তাহলে কালকা সন্ধ্যা হলো যে এরা কিন্তু এই 1 ফিটের মতো হয়, 1 ফিট, এর বেশি হয় না। আর দাঁত মর্দনও তাই 1-1.5 ফিট হয়। দাঁত মন্ডল দাঁত ওইটা দিয়ে আসলে দাঁত মাজা হতো আগে। হ্যাঁ, যেমন ব্রাশ টাশ ছিল না, ওই জন্য নাম হচ্ছে দাঁত, ওটা দাঁত মাজা হতো। আগে তো ব্রাশ ছিল না, তখন দাঁত মাজা, ওই জন্য এরকম না। তারপরে দেখো বৃক্ষ, এটা তো আচ্ছা, গুল্মের এখানে অন্য বইয়ে বাসক উদাহরণ হিসেবে আছে, এটা একটু লিখবা। বাসকটা মনে রাখবো, বাসক। বাসক, এটা দিয়ে বাসকের ওষুধ তৈরি করা হয়, বাসক আছে। হ্যাঁ, এটা হলো সার বা গুল্মের কিন্তু একটা অতিরিক্ত উদাহরণ, যেটা অন্য বইয়ে আছে। আচ্ছা, তারপরে দেখো বৃক্ষ তো পারবাই। বৃক্ষ বলতে কি বোঝায় জানো? যারা 10 ফিট প্লাস উচ্চতার হয় এবং শক্ত কাষ্ঠল হয়, তারাই সবাই বৃক্ষ। 10 ফিট বেশি উচ্চতা সম্পূর্ণ হবে এবং যারা হচ্ছে কি হবে, কাষ্ঠল হবে। যেমন সিমের চারা, সিম মনে করো অনেক লম্বা হয়ে গেলো, 10 ফিট পার, কিন্তু ওটা তো নরম, ওটা তো ওরকম শক্ত হবে, তাহলে ওটা হবে না। বুঝছো? তেলাকুচা অনেক লম্বা, ওটা হবে না। ঠিক আছে, তাহলে যারা 10 ফিট উচ্চতার হবে এবং কাষ্ঠল হবে, তারা সবাই বৃক্ষ। 10 ফিট না হলে যেমন লেবুর গাছ, এটা কিন্তু সার্ভের মধ্যে পড়বে, লেবু গাছটা সার্ভের মধ্যে পড়বে, কারণ ও কিন্তু 10 ফিট উচ্চতা হয় না। এই কারণে। হ্যাঁ, তাহলে বৃক্ষ, কলা তো নরম, যেহেতু কলা গাছটা বিরোধের মধ্যে পড়বে, কলা গাছ কি নরম, এটা বিরোধের মধ্যে। তাহলে প্রচুর, এটা হলো বিরোধের মধ্যে। বুঝতে পারছো? মানে কি আর কি করে বলে না যে আমি গলায় দড়ি দেবো কলা গাছের সাথে, কচু গাছের সাথে, তো কচু গাছের সাথে। হ্যাঁ, কচু গাছ, কলা গাছে কলা দেয় না, ফাঁস লাগিয়ে যেতে পারে। গলার টান দিয়ে ওই নিয়ে গেলে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো যে পরাশ্রয়ী বা অ্যান্টিফাইডস, এটার উদাহরণ কিন্তু অন্য বই আছে, এই বই নাই, একটু লিখে নাও। পরাশ্রয়ী বা অ্যান্টিফাইডস, যেটা যে উদ্ভিদ অন্য উদ্ভিদকে আশ্রয় করে জন্মে কিন্তু খাদ্য শোষণ করে না, যেমন হলো শৈবাল ছত্রাক। উদাহরণ পরাশ্রয়ী হলো উদাহরণ কি, শৈবাল ছত্রাক। তারপরে দেখো মৃতজীবী স্যাপ্রোফাইটস, এটার উদাহরণ হলো মিউকার আর পেনিসিলিয়াম। মিউকার আর পেনিসিলিয়াম, পরশীগুলো ছত্রাক, শৈবাল ছত্রাক, শৈবাল ছত্রাক। হ্যাঁ, আর তারপরে হচ্ছে দেখো মিউকার, মিউকার হলো মৃতজীবী। মিউকার আর পেনিসিলিয়াম, মিউকার আর পেনিসিলিয়াম, মিউকার আর পেনিসিলিয়াম, এটা অন্য বই কিন্তু আছে, মাঝের বই আছে, বুঝছো? এই জন্য এটা দিয়ে দিতেই পারে। এটা মিথুনের মধ্যে যায় থেকে এই বইও নিয়ে আসতে হবে। চলছে কি? ওই ব্যাগের জন্য না, চলছে তো না? সারের শেষ আজকে আর প্রাইস দেখ কালকে খেলতে যাচ্ছে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। চলছে। স্যার এটা মিথুনের মধ্যে বলেন।
হ্যাঁ। ভাষা আর ওই পেন্টিং হ্যাঁ ইউকারা পেয়েছিলাম এবার দেখো পরজীবী যেটা এর উদাহরণ আরেকটা আছে ক্যাসকিউটা জায়গা নেই ক্যাসকিউটা গ্যাস আর বাকি হচ্ছে ক্যাসকিউটা ক্যাসকিউটা স্যার এদের বৈশিষ্ট্য কি তাদের বৈশিষ্ট্য ক্যাসকিউটার কি বললেন? বিদ্যুতের বৈশিষ্ট্য না ক্যাসকিউটার বৈশিষ্ট্য ক্যাসকিউটা তো ক্যাসকিউটার বৈশিষ্ট্য হলো ক্লোরোফিল বিহীন হয় এরা কিছুটা ওই যে সফটওয়্যার জাতীয় সফটওয়্যার জাতীয় ক্যাসকিউটার ও পাথরকুচি উদাহরণ হলো পাথরকুচি তো এখানকার উদাহরণটা অন্য জায়গায় অস্থায়ী মূলের উদাহরণ পাথরকুচি এখানকার না তাহলে পরজীবীর ক্ষেত্রে ক্যাসকিউটা এই একটাই এটা অন্য জায়গাতে আছে এটা অবশ্যই লাগবে এবার দেখো প্রধান মূলের উদাহরণ কি আর অস্থায়ী মূলের উদাহরণ কি আচ্ছা মিষ্টি আলু কি মূলের অংশ না কাণ্ডের অংশ মূলের অংশ আমরা আসবো এই যে না তো মাথার অংশ না তো ছেলেটা আরে ভাই এটা জানা আছে এটা একটা জানা আমরা জানতো যাবো আমরা আসবো যে তুমি যেটা করছো সেটা যাবোই আমরা আমার এখানে কি ধরনের মিষ্টি আলু কোথায় গেল সুমন মিষ্টি আলু খাইতে হয় না আমরা ওখানে যাবো তো ধারাবাহিকভাবে যাই হ্যাঁ ওখানে আছে মিষ্টারের কথা আছে তো হ্যাঁ এর নেক্সট ক্লাস থেকে কোথায় আসবো গাইড না সেই ভালো আচ্ছা মিষ্টি আলু ঝাল আলু সবই এর মধ্যে আছে ধারাবাহিকভাবে যাওয়াই ভালো কারণ কি তুমি যদি ধরো একবার এখানে একবার 10 লাইন পড়ে আবার 20 লাইন পড়ে তুমি লাইন বাই লাইন ধারাবাহিকভাবে গেলে ওটা মাথায় থাকবে ভালো কিন্তু তুমি যখন এক জায়গা থেকে দৌড় দিয়ে আরেক জায়গায় চলে যাও তাহলে কিন্তু সেটা সমস্যা না যেমন ধরো যে অনেক বলে এরকম অনেক স্যার আছে ম্যাথ করানোর সময় ধরো আজকে করানো 5 অধ্যায়ের ম্যাথ পরের দিন আসে দেখছি কি 7 অধ্যায় রাখতে পারছে তারপরের দিন আসে দেখছি 9 অধ্যায় রাখতে পারছে তা সুমন্ত টিচার হলে এই কাজগুলো না করো না তাহলে তো এখানে করো না তুমি হচ্ছে ধারাবাহিকভাবে আসো আর যেটা প্রস্তুত থাকবে তো পড়ার শেষে করবা না কারণ ওই যে সমস্যা হয়ে যাচ্ছে মানে ধারাবাহিকভাবে না গেলে সমস্যা না ধারাবাহিকভাবে গেলে বই আনির জন্য দুদিন বই খুলে নিয়ে গেছি এর জন্য বই আনি গেছি আপনি কি আসবেন কি না বইগুলো নিয়ে গেল ওই পরীক্ষার মধ্যে আসলে তাই তো বলে তারপর যে দেখো স্যার যে শোনো নিয়মটা কি জানো আমি বলি নিয়মটা আসলে স্টুডেন্টের একটা নিয়ম থাকে টিচারদের একটা নিয়ম থাকে স্টুডেন্টের নিয়ম হলো যে তোমার হচ্ছে যে তুমি যদি না আসতে পারো তাহলে অবশ্যই সেটা জানাতে হবে বুঝতে পারছো আরেকটা হলো যে তুমি আসতে যে পারোনি কি পড়ানো হবে আগামী দিন আমি আসবো কি পড়ানো এটা তোমাকে জেনে নিতে হবে বুঝতে পারছো তাহলে তোমার জন্য এটা ভালো হবে আর কি জরিমানা বাকি আছে না হ্যাঁ জরিমানা তোমার বাকি আছে কি কিসে স্যার সেই দিন আপনি যে ওই ছিল না তখন যারা অনেক কথা বললেন যে বললেন সুমন সামনে দিন আসলে আপনার কাছে জরিমানা আপনার তো জানা না মূল ব্যাসে জরিমানা আছে এই ব্যাসে এই আগে মানে মঙ্গলবারের দিন স্যার আপনাকে মেসেজ দিয়েছে স্যার বৃষ্টি আরে ভাই। জি না দিয়েছি এতগুলো মেসেজ কথা বললাম স্যারের সাথে আর কিছু মেসেজ দিই আমি এই কাজ করতে ভুল করি না আমি টাকা নাই আমি জরিমানা করে আর কোনো আগে বলে দিন জানি আপনি সমস্যা কি নাচের দলকে বললে তো টাকা পাঠায় দেয় ওর টাকার অভাব আছে বলবে জরিমানার টাকাটা খালি তুমি দিও আমাদের একটু সুবিধা হবে তাই না সেটা আপনি কবে আসে না অর্ধেকের কাছাকাছি দিচ্ছে স্যার আপনি কবে আসবে স্যার পড়ান স্যার এখন এটা পড়ার বিষয় বাইরে কথা তোমার টেস্ট স্যার আমি খাতা দেখা হয়েছিল না জিজ্ঞাসা হ্যাঁ করতে খাতা তাই হ্যাঁ দিদি তো পরীক্ষা দিচ্ছি তো এটা মেইন স্যার ক্লাসে পরীক্ষা জরিমানা হবে আচ্ছা মেইন প্রধান মূল আর অস্থায়ী মূলের মধ্যে পার্থক্য কি দেখো যে যখন প্রথম হলো যে জায়গার দিকে যখন ভ্রূণ তৈরি হয় মনে করি এটা একটা ভ্রূণ তৈরি হলো এই ভ্রূণের মিডল পয়েন্টে বলা হয় ঘনাত্মক মাঝখানে অংশটা বলা হয় ঘনাত্মক মানে ভ্রূণের ঘনাত্মক মানে ভ্রূণের অক্ষ আর উপরের দিকের অংশকে বলা হয় ভ্রূণ মুকুল ভ্রূণ মুকুল ভ্রূণ মুকুল আর নিচের দিকের অংশকে বলা হয় ভ্রূণ মুকুল মুকুল না মুকুল 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 বানান কি বললো না মহেশ হবে না মুকুল না মহেশ হবে মহেশ তাহলে এখানে মহেশ হবে মহেশ হবে
বয়সী তো হওয়ার কথা, তাই তো? আচ্ছা, তাহলে এই তিনটা ভাগে ভাগ করা হয় একটা ভ্রূণকে। দেখো যে একটা ভ্রূণের তিনটা অংশ। ভ্রূণের চেহারা কিন্তু সাদাটে হয়, মানে সবুজ হয় না, মানে কখনো ক্লোরোফিল তৈরি হয় না। সে হ্যাঁ এরকম হয়, জায়গায় কি হয়েছে। এখন কথা হলো যে এই যে ভ্রূণ হলো, এই ভ্রূণের তোমার হচ্ছে নিচের দিকে যে ভ্রূণগুলো আছে, এই ভ্রূণগুলোকে বৃদ্ধি পেয়ে প্রধান মূল তৈরি করে। পরবর্তী প্রধান মূল থেকে আবার একটু শাখা প্রশাখা সম্পূর্ণ বের হয়। তাহলে এই যে ভ্রূণের যে অংশটা বৃদ্ধি পেল, এটার নাম হলো প্রধান মূল। এটার নাম হলো প্রধান মূল। এটার নাম হলো প্রধান মূল। ঠিক আছে? কিন্তু যদি এরকম হয় কোনো একটা ভ্রূণের প্রধান মূল তৈরি হলো না, না হয়ে এইখান থেকে ভ্রূণের গোড়া থেকে অসংখ্য মূল তৈরি হতে শুরু করে, তাহলে এই মূলটা যেহেতু প্রধান মূল দিয়ে হয়নি, তাই এর নাম অস্থানিক মূল। মানে যেখান থেকে হওয়ার কথা সেখান থেকে হলো না, তাই এর নাম অস্থানিক। যেখান থেকে হওয়ার কথা সেখানে হলো না, তো তাই এর নাম অস্থানিক। যে ওই যে একদম চুল, মাথার চুল গজানো ওষুধ তৈরি করতেছিল, একটা দেখছিলাম ইন্ডিয়ার একটা অনেক আগে নাটক হতে ভাই বোন মিলে চেষ্টা করছে, মানে মাথার চুল গজানো ওষুধ কীভাবে আবিষ্কার করা যায়। তো চেষ্টা করতে করতে সফল হয়েছে। যেমন ভাই বোনকে বলছে যে তুই যেহেতু কলেজে পড়িস, তো তুই কলেজে গেলে তো বান্ধবীদেরকে বলবি, হ্যাঁ, যে আমার ভাই হচ্ছে ওষুধ আবিষ্কার করছে, যে মাথায় যদি চুল না থাকে তো চুল গজাই যাবে। তাহলে অনেক বান্ধবীর আব্বাদের এরকম হতে পারে। তখন ঠিক আছে বলবো, বলেছে। তোর বলাতে দুই বান্ধবী দুই বাবা বাসায় আসছে। আসার পরে তখন বলছে যে একজনে হাফটাক, মানে হাফটাক বলছে, আর আরেকজন ফুলটাক, মানে একটু নাই, দুজন আসছে। আসে এখন যে হাফটাক, সে হচ্ছে আমার তো হাফটাক, তাহলে কি বাকিটা বলছে 24 ঘন্টা মধ্যে এমন ওষুধ খাওয়াই দেবো আমরা যেটা আবিষ্কার করছি, খাওয়ানোর 24 ঘন্টার মধ্যে চুল গজাবে। তুমি দেখতে পাচ্ছ যে গজে গেছে। তাই এত ভালো ইয়ে যে বিশ্বাস করছে না। আচ্ছা ঠিক আছে, টাকা তাহলে পরে দিয়ে ওষুধ খান, ওষুধ চুল গজাবে, তারপরে টাকা দিয়ে 5,000 টাকা দিব, চুল গজালে তারপরে টাকা। কনফিডেন্স সেটা বলছে। আর যার ফুলটা, সে বলছে যে আমার তো কোনটা আমার হবে, বলছে অবশ্যই। এবং হচ্ছে 24 ঘন্টার মধ্যে আপনারও গোটা মাথা ভর্তি চুল। ঠিক আছে, তখন ওষুধ খাওয়াচ্ছে, বলছে যে এই সময় থেকে এসে টাকা দিয়ে দেন। তো অবশ্যই চুল গজাতে তো অবশ্যই টাকা দিতে আসবে। তো তখন দিছে, কোয়ারেন্টাইন আসছে। তখন ওই ছেলেটা তখন বলছে, মানে বোনের ভাইটা বলছে টাকা দিতে আসছে না। কি টাকা দেবো, আপনার পুলিশে দিয়ে দেবো। ঠিক আছে, বলছে যেমন হাফ টাকা ছিল তো তার ফুল টাকা। তো তখন অবাক হয়ে গেছে। ও বলছে যে কি ব্যাপার, ওষুধ কাজ করার পরিবর্তে নেগেটিভ কাজ করলো কেন? তারপরে তখন বলছে আপনার তো ফুল কাজ করলো, তাহলে আপনার ক্ষেত্রে ওষুধ কোনো কাজই করেনি, কাজ করেনি, দেখবেন কি অকাজ করেছে। তাই বলে জামা খুলে দেখাতে গোটা পিঠ ভর্তি চুল। তাহলে এটা কি হলো? তাহলে এটা কি হলো? তাই না? মানে এটা হলো অস্থানিক না, এটাই হলো অস্থানিক। মানে মাথায় না হয়ে পিঠে হয়েছে, তাহলে এটা অস্থানিক হলো না, এটাই হলো অস্থানিক। তো এইরকমই যে এই যে শাখা প্রশাখা মূলগুলো, এটা প্রধান মূল থেকে হওয়ার কথা, প্রধান মূল থেকে না হয়ে কি হয়েছে যে এই যে গোড়া থেকে হয়েছে, তাই এটার নাম হলো অস্থানিক। এটার নাম হলো অস্থানিক। এই গল্পের মাধ্যমে তো মনে থাকবে সারা জীবন ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ জানা লাগা একটা হ্যাঁ তাছাড়া তারা বললে অবশ্য ওষুধ দিয়ে দেবে। তাহলে প্রধান মূল আর অস্থানিক মূলের উদাহরণ শুধু, হ্যাঁ। তবে এখানে অতিরিক্ত উদাহরণ হলো অস্থানিক মূলে পাথরকুচি আছে, বুঝছো? পাথরকুচি, হ্যাঁ, এটা হলো অতিরিক্ত, অন্য বই আছে। আর গুচ্ছ মূলে দেখো, গুচ্ছ মূল আছে না, এটা একটা অতিরিক্ত উদাহরণ হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল, অন্য বই আছে। একবীজপত্রী উদ্ভিদের মূল, একবীজপত্রী উদ্ভিদের মূল। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে শাখা প্রশাখা থাকবে না, তারা একবীজপত্রী, এটা মনে রাখবা। তাহলে কি হলো,
ধানের কোনো শাখা পোষণা নাই, মানে ধানের যে ডাল বলি আমরা, হ্যাঁ, বুঝতে আর পাশে থেকে আরেকটা ডাল বের হয়, হ্যাঁ, হয় না? দমে ওই সোজা হয়ে যায়, ওগুলো পাতা, আশপাশে পাতা, পাতা। হ্যাঁ, কিন্তু আলাদা ডাল তো বের হয়। হাড়ি দেওয়া। হ্যাঁ, বুঝতে পারছো? এই সাইকেল তো পড়ে হ্যাঁ, ইউটিউবে দিয়ে আছে, দেখবা, সমস্যা হবে। সমস্যা হলো কোশ্চেন করবো, পরের দিন এসে আবার কোশ্চেন করবো। দরকার রাখতে আমার কোশ্চেন। না, কোশ্চেন তো শুনতে ভালোই লাগছে তো। টাইম হয়েছে। হ্যাঁ, টাইম লাগছে না, আচ্ছা। দেখেন কত 2 দিনও আসেনি, কতগুলো করে করা হয়েছে। হ্যাঁ, আর আজকে ওদের না, কবে কবে দেখা যাচ্ছে যে প্রশ্ন করবে যে আচ্ছা তাসিন দ্বারা আমাকে ফোন দিচ্ছে না কয়দিন আগে, কেন এই কোশ্চেন আমাকে করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার দেখো যে পরশ্রী মূল উদাহরণ লাগবে, মানে অন্য উদ্ভিদের পর্ব হতে অস্থায়ী মূলকে পরশ্রী বলে, অন্য উদ্ভিদের মূল থেকে যেটা বের হয়। এবার দেখো কাণ্ডর মধ্যে থেকে ফাঁপা কাণ্ড, এগুলো উদাহরণ শুধু লাগবে। হ্যাঁ, যেমন দেখো ফাঁপা কাণ্ড মানে কি, ভিতরের কাণ্ডের ফাঁপা থাকে, তাই না? হ্যাঁ, যেমন ধর দেখো এই যে এখানে আছে, হ্যাঁ, যে ফাঁপা কাণ্ডের যে উদাহরণ, 3 কোণা বিশিষ্ট হতে পারে, আবার 4 কোণা বিশিষ্ট হয় কিন্তু। হ্যাঁ, 4 কোণ বিশিষ্ট, 3 কোণ বিশিষ্ট। এখানে যে উদাহরণগুলো আছে এগুলো করতে হবে। সাইপেরেসি এটা হলো মুথা গাছ, সাইপেরেসি হলো একটা মুথা গাছ, বুঝছো? আর লেমিয়াসি এটা হলো ফুল জাতীয় উদ্ভিদ, লেমিয়াসি হলো ফুল জাতীয় উদ্ভিদ। আচ্ছা, এবার দেখো যে রাইজোম মানে ভূনিম্নস্থ কাণ্ড, রাইজোম মানে ভূনিম্নস্থ কাণ্ড, তার মানে হলো যে কাণ্ডগুলো মাটির মধ্যে ডুবে থাকে, কাণ্ড কিন্তু মাটির মধ্যে ডুবে আছে, এটা হলো ভূনিম্নস্থ কাণ্ড। তাহলে এটা হলো আদা, হলুদ, এগুলো হলো উদাহরণ। এলে তো মাটির নিচে থাকে না? মাটির নিচে থাকে, ওই জন্যই মাটির নিচে থাকে, সেই কারণে এরকম না। কারেন্ট নাই, কারেন্ট নাই, গরম হচ্ছে। শেষ করে দেবো? আচ্ছা, তোমাদের এনে যেটা একটা আমার আছে, আদা রসুনের কথা বলেন, হ্যাঁ, না কি বলেন? তারাও বের করে যাবে। আদা ওই আদা, হলুদ, পেঁয়াজ রসুনের তো নিচে হয় না মাটির? হ্যাঁ হয়, এটা আছে, এরপরে আছে। দেখো প্রথমে এবার দেখো টিউবার মানে স্ফীতি, টিউবার মানে কি স্ফীতি, টিউবার কন্ড বলা হয়, কন্ড বলা হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আলু, এটা আলু হচ্ছে এরকম, আলু কিন্তু কাণ্ডটাই মাটির মধ্যে চলে গেছে, আলু যে আলুর সাথে কিন্তু শিকড় হয় ছোট ছোট, তাহলে এটা কাণ্ড। কিন্তু দেখো মিষ্টি আলু কিন্তু মূলের স্ফীত অংশ, এটা আবার কাণ্ড নয়। এবার দেখো বাল্ব মনে রাখতে হবে, বাল্বটা আসলে যে পেঁয়াজ রসুন যদিও বলছে, কিন্তু বাল্বের গঠনটা এরকম হয় যে ধরো বাল্বের একটা মানে পেঁয়াজের মিডিল জায়গাতে দেখবা যে বেশ শক্ত কিন্তু, হ্যাঁ, আর বাইরে কিন্তু স্বল্পপত্র, এগুলো কিন্তু বাইরে স্বল্পপত্র, এগুলো কিন্তু অতটা তোমার শক্ত না, এটা নরম হয়। আর মিডিলে যেটা থাকে এটা শক্ত না, মাটির উপরে রসুনের হয়, রসুনের হয়, পেঁয়াজেরও হয়, খেয়াল করো। পেঁয়াজেরও হয়, কিন্তু রসুনেরটা বেশি একদম। কিন্তু মাটির নিচে উপরে যেটা ইয়া থাকে না, শক্ত থাকে ওটাই তো। হ্যাঁ, তাহলে বাল্ব কিন্তু আসলে এই জায়গা বলা হয় বাল্ব, হ্যাঁ, এই অংশের নাম হলো বাল্ব। আর এগুলো হলো স্বল্পপত্র, এগুলো হলো স্বল্পপত্র মানে নরম পাতা, স্বল্পপত্র মানে কি নরম পাতা, স্বল্পপত্র মানে নরম পাতা। তাহলে এগুলো বাল্বের উদাহরণ। আর একটা হলো রানা, থানকুনি মনে রাখবা, তাহলে শেষ। এগুলো মাটিতে শুয়ে পড়ে, দুর্বল তো তাই। সামান্য স্ফীত